নমস্কার। আজ 18ই জুন 2026, 3রা আষাঢ় 1433। শুভ সন্ধ্যা। হসলা রেডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের খবর পড়ছি আরামবাগ থেকে শ্যামলী বসু। প্রথমে হসলা সংবাদ। হসলা রেডিওতে একটি নতুন সংযোজন হলো। আজকের এই খবরগুলি আপনাদের যাদের খবরের কাগজ থেকে পড়ার সময় হয়নি বা টিভির নিউজ চ্যানেল খবর দেখা হয়নি, তারা এই হসলা রেডিওর যে সংবাদগুলি পড়ছি মন দিয়ে শুনবেন, কারণ এই খবরের ওপরে কয়েকটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলির সঠিক উত্তরদাতাদের হসলা যোগ্য বিবেচিত করবেন এবং সাথে তারা পুরস্কৃত হবেন। সংবাদের শীর্ষভাগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও চালু টেলিগ্রাম অ্যাপ। রাশিয়া থেকে তেল কেনায় নজির ভারতের। 20 জন প্রতিবন্ধীর দায়িত্বের আবেদন আশা ভবনের। আরজিকর মামলায় শ্মশানে গিয়ে নথি যাচাই। আর রক্তাক্ত হতে হবে না পুলিশকে, জলেই জ্বলবে উনুন, দিশা দেখাচ্ছে শিবপুর। থাকবে খেলার খবর। বিস্তারিত খবরে আসছি। নিষেধাজ্ঞা সত্ত্বেও চালু টেলিগ্রাম অ্যাপ। নিটের পুনঃ পরীক্ষায় কারচুপি রুখতে আগামী 22শে জুন পর্যন্ত দেশে সাময়িকভাবে বন্ধ করা হলো টেলিগ্রাম অ্যাপের পরিষেবা। সরকার একে দেশের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করলেও প্রশ্ন উঠেছে, ওই সিদ্ধান্ত কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এও প্রশ্ন। টেলিগ্রাম অ্যাপ নিজে থেকে তো প্রশ্ন চুরি করতে পারে না। কেউ প্রশ্ন চুরি করে তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি বা গোষ্ঠীকে না রুখে একটি অ্যাপকে কেন নিশানা করা হলো? আবার অন্য অ্যাপ থেকেও তো প্রশ্ন ছড়ানো হতে পারে, সেক্ষেত্রে কি হবে? আগামী 21শে জুন ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষা বা নিট পুনরায় হবে। ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও সেই দাবি খারিজ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। অভিযোগ এরই মধ্যে টেলিগ্রাম অ্যাপে বেশ কিছু গ্রুপ রি-নিট 20206 প্রাইভেট মাফিয়া, রি-নিট মাফিয়া সক্রিয়, যারা দাবি করতে শুরু করেছে তাদের কাছে পুনঃ পরীক্ষার প্রশ্ন রয়েছে। ইচ্ছুক পরীক্ষার্থীরা চাইলে কয়েক লক্ষ টাকার বিনিময়ে তা পেতে পারেন। সূত্রের মতে সম্ভবত এরপরেই ঝুঁকি না নিয়ে টেলিগ্রাম অ্যাপকে 22শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। সরকারের একটি সূত্রের দাবি, টেলিগ্রামের সঙ্গে অন্যান্য অ্যাপগুলির পার্থক্য হলো, অন্যান্য অ্যাপগুলি সরকারের দাবি মেনে গ্রাহকেরা, বিশেষ করে কোনো গ্রুপের সদস্যদের আলোচনায় বিষয়বস্তু কী তাতে নজর রাখে, কিন্তু টেলিগ্রাম তা করে না। অন্যদিকে টেলিগ্রামের কোনো গ্রুপে কয়েক হাজার সদস্য হতে পারেন, যার ফলে কোনো তথ্য মুহূর্তে গোটা দেশে ছড়িয়ে পড়ে। তবে রাত পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ স্টোরে না পাওয়া গেলেও আইফোনের অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা গিয়েছে। কিছু স্থানে প্রক্সি সার্ভারের সাহায্যে ওই অ্যাপ খোলা গিয়েছে। কেন্দ্র টেলিগ্রামকে আগামী 30শে জুন পর্যন্ত এডিট মেসেজ বৈশিষ্ট্যটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখার নির্দেশ দিয়েছে, কারণ বেশ কয়েকবার পুরনো দিনের মেসেজকেও পাঠাতে হবে। ওই প্রযুক্তির সাহায্য নিয়ে যেমন বর্তমান সময়ে মেসেজ হিসেবে তুলে ধরা সম্ভব, তেমনি আজকের মেসেজকেও পুরনো মেসেজ হিসেবে দেখানো যায়। সরকারের আশঙ্কা, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে বলে একটি মেসেজ করে তারপর পরীক্ষার পরে সর্বসমক্ষে এসে যাওয়া প্রশ্নপত্রকে এডিট করে কয়েকদিন পুরনো মেসেজে মিশিয়ে দাবি করা হতে পারে পরীক্ষার আগেই। আসল প্রশ্নপত্র সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ছিল। সেই কারণে দেশে 22শে জুন পর্যন্ত ওই মেসেজ অ্যাপ ও তারপরে আরও বাড়তি 8 দিন ওই এডিট প্রযুক্তি নিষ্ক্রিয় রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? প্রশ্ন উঠে গিয়েছে। রাশিয়া থেকে তেল কেনায় নজির ভারতের। পশ্চিম এশিয়ার যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার মোকাবিলায় রাশিয়া থেকে তেল কেনায় ছাড় দিয়েছিল আমেরিকা। সেই সুযোগে মস্কো থেকে তেল আমদানিতে নজির গড়ল ভারত।
বিশেষজ্ঞ সংস্থা কেপলার জানাচ্ছে, জুনের প্রথমার্ধে এসেছে দিনে 31 লক্ষ ব্যারেলের বেশি তেল, যা 2 বছরের মধ্যে সর্বোচ্চ। মে মাসে এসেছিল 19 লক্ষ ব্যারেল, অর্থাৎ এক মাসেই বৃদ্ধির হার প্রায় 53%। বিশেষজ্ঞদের দাবি, ইরান ও আমেরিকার শান্তি চুক্তি হলে পরিস্থিতি বদলালো। জুনে ভারতে সবচেয়ে বেশি তেল আসতে পারে রাশিয়া থেকেই। কেপলার জানিয়েছেন, রাশিয়ার পরে ভারতের তেল সবচেয়ে বেশি আমদানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, দিনে 7.4 লক্ষ ব্যারেল, সৌদি আরব 5.3 লক্ষ ব্যারেল এবং কাজাখস্তান প্রায় 3 লক্ষ থেকে। আমেরিকা থেকে এসেছে 85,000 থেকে 90,000 ব্যারেল। কেপলারের মুখ্য বিশ্লেষক সুমিত রিটালিয়া জানান, দেশে যোগান বহাল রাখতে 3-4 মাসের পরিস্থিতি বুঝে একাধিকবার তেলের গন্তব্য বদলেছে ভারত। তবে এই পরিস্থিতিতে এখনই দেশের তেলের দাম কমবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের মতে, বর্তমানে ব্যারেলের দাম $80 আশেপাশে। 20 জন প্রতিবন্ধীর দায়িত্বের আবেদন আশা ভবনের। উলুবেড়িয়া। এদের কারো বয়স 20, কারো 22, কারো বা আরও বেশি। কারো কথা বলার সমস্যা, কারো মানসিক, আবার কারো শারীরিক সমস্যা রয়েছে। বাড়ির সঙ্গে যোগাযোগ নেই তাদের। প্রশাসনের তরফে তাদের উদ্ধার করে রেখে আসা হয়েছিল উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে। এমনই 24 জনের আইনি অভিভাবকের দায়িত্ব দাবি জানিয়ে প্রশাসন দ্বারস্থ হলেন হোম কর্তৃপক্ষ। হাওড়া জেলা প্রশাসনের এক কর্তা বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন এসেছে, খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের পড়াশোনা শিখিয়ে মূল স্রোতে ফেরানোর জন্য কয়েক বছর ধরে কাজ করে চলেছে এই আশা ভবন সেন্টার। 18 বছর বয়স পর্যন্ত ভবনে রেখে ওই মেয়েদের পড়াশোনা করিয়ে ও হাতের কাজ শিখিয়ে তাদের স্বনির্ভর করার চেষ্টা চলে। পরে তাদের ঠিকানা খুঁজে পেলে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ভবন সূত্রে জানা গিয়েছে, যাদের অভিভাবকত্বের দাবি জানানো হয়েছে তাদের ঠিকানাও মিলছে না। ভবনের সুপারিনটেন্ডেন্ট অরুণিমা যাসু জানান, বিশেষ চাহিদা সম্পন্ন মহিলারা সচরাচর সাধারণ হোমে থাকতে পারেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়। হাওড়ায় এমন হোমের ব্যবস্থা নেই। তিনি বলেন, এই মেয়েদের ওপর আমাদের মায়া পড়ে গিয়েছে, তাই আমরা ঠিক করেছি ওদের আইনি অভিভাবকত্ব নিয়ে আমরা দেখাশোনা করব। এই 20 জনের ঠিকানা হবে আশা ভবন সেন্টার। ন্যাশনাল ট্রাস্টের সদস্য অজয় দাস জানান, ভারতের সাধারণ আইনে 18 বছর হয়ে গেলে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারী হন। এর ব্যতিক্রম মানসিক প্রতিবন্ধী, অটিস্টিক, সেরিব্রাল পলসি এবং একাধিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষেরা। এমন প্রতিবন্ধকতাযুক্ত মানুষের 18 বছর হয়ে গেলে তার নিকট আত্মীয় অথবা ন্যাশনাল ট্রাস্টের নথিভুক্ত কোনো প্রতিষ্ঠানকে আইনি অভিভাবকত্ব নিতে হয়। অজয়ের কথায়, আশা ভবন সেন্টারের এই উদ্যোগ এই বিষয়ে আরও সচেতনতা দরকার। আর রক্তাক্ত হতে হবে না পুলিশকে, মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড থেকে পুলিশের আক্রান্ত হওয়া বিগত সরকারের আমলের এই ঘটনাগুলি পুলিশের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিল। সেই পুলিশেরই মনোন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের RRU সঙ্গে মৌ স্বাক্ষর করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন সভাঘর থেকে জানান, কেন্দ্রীয় পুলিশের ওপর নির্ভর করতে হবে না, পুলিশের কার্যকারিতা বাড়ানো হবে আর রক্তাক্ত হতে হবে না পুলিশকে। 2025 সালের নভেম্বর মাসে বিগত রাজ্য সরকারকে পুলিশ প্রশিক্ষণের প্রস্তাব দেয় RRU। সংগঠিত অপরাধ দমন, নারী সুরক্ষা, সাইবার নিরাপত্তা, ডার্ক ওয়েবের গতিবিধি, ড্রোন প্রযুক্তি, সীমান্ত এলাকার সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানো, ফরেনসিক পাচার আইনের যথাযথ প্রয়োগ ইত্যাদি বিষয়ে কেন্দ্রের ওই বিশ্ববিদ্যালয় দেশের বাকি সব রাজ্যের পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে। তখনকার সরকার এই প্রস্তাব গ্রহণ করেননি। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্ত এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্পেশ H1রা মৌ স্বাক্ষর করেন। মুখ্যমন্ত্রী জানান, IPS, WPCS, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এমনকি অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ দিতে পারবেন সাধারণ পড়ুয়ারাও।
এই প্রশিক্ষণ নিয়েছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও। খবর শুনছেন হসলা রেডিও থেকে। আরজিকর মামলার পূর্ণ তদন্তে শ্মশানে গিয়ে নথি যাচাই সিবিআইয়ের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীকে ধর্ষণ ও খুনের মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল সিট করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই। তারই অঙ্গ হিসেবে বুধবার পানিহাটি শ্মশানে গিয়ে 2024 সালের 9 আগস্ট সন্ধ্যার পরে সব মৃতদেহ সৎকারের নথি খতিয়ে দেখলেন সিটের তদন্তকারীরা। ওই দিন শ্মশানে কর্তব্যরত এক কর্মীকে এদিন জিজ্ঞাসাবাদও করেন তারা। তদন্তকারীদের দাবি, 2024 সালের 9 আগস্ট শ্মশানে চিকিৎসক পড়ুয়া তরুণীর মৃতদেহ পৌঁছানোর আগে আরও 2টি দেহ ছিল, কিন্তু ওই 2টি দেহ সৎকার করতে না দিয়ে এলাকার প্রাক্তন পুরপ্রতিনিধি সঞ্জীব মুখোপাধ্যায় কার্যত জোর করে আগে চিকিৎসক পড়ুয়া তরুণীর দেহ সৎকার ব্যবস্থা করেন। এমনকি শেষকৃত্যে সব সরকারি নথিতে স্বাক্ষর করেছিলেন সঞ্জীবী। তার সঙ্গে ছিলেন পানিহাটি পুরসভার বর্তমান চেয়ারম্যান সোমনাথ দে। শেষকৃত্যের সময়ে খোলা থানার পুলিশ ও পানিহাটি তৎকালীন বিধায়ক নির্মল ঘোষও উপস্থিত ছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাদের কথায় শ্মশানের ওই কর্মীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, 9 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের পরে তরুণীর দেহ তড়িঘড়ি পানিহাটি শ্মশানে দাহ করা হয় বলে আগেই অভিযোগ করেছিল তার পরিবার। অভিযোগ খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিন পানিহাটি শ্মশান থেকে ফের আরজিকর হাসপাতালে যান সিটের তদন্তকারীরা। সেখানে তারা আধিকারিকদের সঙ্গে এক প্রস্ত বৈঠক ও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর। অনেক নথি পাওয়া যাবে। জলেই জ্বলবে উনুন, বিকল্প জ্বালানির দিশা দেখাচ্ছে শিবপুর IIEST উদ্ভাবন। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে টালমাটাল গোটা বিশ্ব। যে সমুদ্রপথ দিয়ে সিংহভাগ জ্বালানি তেল বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ হয়, সেই হরমুজ প্রণালীতে জাহাজের যাতায়াত কবে স্বাভাবিক হবে কেউ জানে না। ফলত বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও জ্বালানি তেলের সংকট বাড়বে। ইতিমধ্যে LPG সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সংকট আগামী দিনে আরও প্রকট হবে বলেই আশঙ্কা। ঠিক এই সন্ধিক্ষণে আশার আলো দেখাচ্ছে শিবপুর IIEST এর যুগান্তকারী উদ্ভাবন। তারা তৈরি করেছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এক্ষেত্রে অতিরিক্ত দাহ্য হাইড্রোজেন গ্যাস ধরে রাখার জন্য কোনো সিলিন্ডারের প্রয়োজন পড়বে না। ওভেনের নির্দিষ্ট অংশে নির্দিষ্ট পরিমাণ জল দিলে এবং ওভেনে বিদ্যুৎ সংযোগ দিলেই ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে জল ভেঙে যাবে হাইড্রোজেন ও অক্সিজেনে। সেই হাইড্রোজেনে জ্বলবে বার্নার। IIESTর ইনকিউবেশন ইকোসিস্টেমের আওতায় ওভেনটি তৈরি করা হয়েছে। সম্প্রতি এটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর VMSR মূর্তি, প্রফেসর প্রতীক দত্ত, প্রফেসর মানস কুমার সান্যাল প্রমুখ। ছিলেন সংশ্লিষ্ট TCGTBI টেগর ফর সেন্টার গ্রিন টেকনোলজি বিজনেস ইনকিউবেশনের ফ্যাকাল্টি কোঅর্ডিনেটর ডক্টর জুই দেবমল্লিক দত্ত। তিনি বলেন, এই ওভেনের জন্য হাইড্রোজেন স্টোরেজের কোনো দরকার নেই। যখন ওভেন জ্বালানোর দরকার পড়বে তখনকার মতো জল থেকে ওই গ্যাস তৈরি হয়ে যাবে। 6 লিটার জল থেকে 6 থেকে 7 ঘন্টা জ্বলতে পারবে একটি বার্নার। অধ্যাপক মানস কুমার সান্যাল বলেন, ওই ওভেনে নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সোলার এনার্জি ব্যবহারের সংস্থানও থাকছে। সেক্ষেত্রে এই ব্যবস্থাটি সম্পূর্ণ গ্রিন হবে, অর্থাৎ কার্বন এমিশন নেমে আসবে শূন্যে। IIESTর তরফে জানানো হয়েছে, তাদের ইনকিউবেশন ইকোসিস্টেম এবং ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের সহযোগিতায় এই ওভেনের ব্যবহার শুরু হতে চলেছে কিছু কমার্শিয়াল কিচেন, কমিউনিটি কিচেনে। কিছু ক্যাম্পাসে যেখানে অনেক মানুষের রান্নার জন্য বহু LPG সিলিন্ডারের দরকার পড়ে, সেই রকম কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
জুঁই দেবী জানিয়েছেন, ওভেনের পেটেন্ট চেয়ে যেমন ইতিমধ্যে আবেদন করা হয়েছে, সেই সঙ্গে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে সংশ্লিষ্ট স্তরে। প্রকল্পের সঙ্গে জড়িত অধ্যাপক বিজ্ঞানীদের আশা, এই উদ্ভাবন জ্বালানি সংকটের আশঙ্কায় ভুগতে থাকা দেশকে এক বিকল্প পথের দিশা দেখাবে। আসি খেলার খবরে। স্মৃতি শেফালি জুটির দাপটে জয়ী ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে দাপটে হারানোর পরে বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে 95 রানে জিতল ভারতের মেয়েরা। এদিন হেডিংলেতে প্রথম ব্যাট করে হরমনপ্রীত কৌর তুলেছিলেন 209 উইকেটে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয়ে যায় 17.3 ওভারে 114 রানে। দলের বড় রানের ভিত গড়ে দেয় স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার ওপেনিং জুটি। 71 বলে 115 রান ওঠে তাদের জুটিতে। স্মৃতি 47 বলে 77 রান এবং শেফালি 38 বলে 55 রান করেন। ইনিংসের শেষ দিকে রিচা 8 বলে 1টি 4 ও 2টি ছক্কার সাহায্যে করেন 20 রান এবং দীপ্তি শর্মা 2 বলে করেন 10। ভারতের সবচেয়ে সফল বোলার শ্রীচরণী, তিনি 19 রানে 4 উইকেট নেন। তবে বল হাতেও সফল শেফালি, তিনি নেন 20 রানে 3 উইকেট। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো ভারত। 2 ম্যাচে ভারতের পয়েন্ট 4, অস্ট্রেলিয়ারও পয়েন্ট 4, তবে রান রেটে এগিয়ে ভারত। শেষ চারে পুরুলিয়া বঙ্গ টি20 লিগের সেমিফাইনালে পৌঁছে গেল নোভাস রয়্যালস পুরুলিয়া। আজ ইডেনে তার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সরিস্কো স্ম্যাশার্স মালদহকে হারালো 8 রানে। নমস্কার, আজকের খবর এখানেই শেষ।
আর